স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স, সেই সঙ্গে আছি আমি জান্নাতুল কুলি। জনগণের ভোটে ক্ষমতায় গেলে বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণ সহ রাষ্ট্রের সক্ষমতা অনুযায়ী তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সমাবেশে এই ঘোষণা দেন তিনি। বিএনপি সরকার গঠন করলে কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালুর পাশাপাশি শিক্ষা খাত সংস্কারে কমিশন গঠন করা হবে বলেও জানান তিনি। আসন্ন নির্বাচনে বিএনপির প্রতি আন্তরিক সমর্থন জানাতে শিক্ষক কর্মচারীদের প্রতি আহ্বান জানান। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকুরি জাতীয়করণের দাবিতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশ। সারা দেশের জেলা উপজেলা থেকে আগত হাজার হাজার শিক্ষক কর্মচারী এতে অংশ নেন, যেখানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশে নিজেদের নানা বঞ্চনা ও অপ্রাপ্তির কথা তুলে ধরেন শিক্ষক নেতারা। একই সঙ্গে বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকুরি জাতীয়করণের দাবির প্রতি সমর্থন জানাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি আহ্বান জানান তারা। শিক্ষা ও শিক্ষকের স্বার্থে আমরা কোনো কিছুকেই অসম্ভব বলে মনে করি না। শিক্ষক কর্মচারীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে তারেক রহমান বলেন, ক্ষমতায় গেলে তাদের দাবি পূরণে উদ্যোগ নেবে বিএনপি। জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে অবশ্যই রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বেষ্টনী বাড়ানো কিংবা চাকরি স্থায়ীকরণ কিংবা জাতীয়করণের বিষয়টি ইনশাআল্লাহ ইতিবাচক বিবেচনার জন্য উচ্চ পর্যায়ের কমিশন আমরা গঠন করব ইনশাআল্লাহ। বিশ্বের সাথে তাল মিলিয়ে প্রযুক্তি নির্ভর ও কর্মমুখী শিক্ষা চালু করার উপর জোর দেন তারেক রহমান। দেশের শিক্ষা ব্যবস্থার সংস্কার করা জরুরি বলেও মন্তব্য করেন তিনি। প্রচলিত শিক্ষা কারিকুলামকে ব্যবহারিক এবং কারিগরি শিক্ষা প্রদান করে ঢেলে সাজানোর লক্ষ্যে অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষা সংস্কার কমিশনও আমরা গঠন করতে চাই। নৈতিকতা এবং ধর্মীয় সামাজিক মূল্যবোধের আলোকে কর্মমুখী শিক্ষা ব্যবস্থা প্রবর্তন এবং শিক্ষা ব্যবস্থার আধুনিকরণে জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করা যদি না যায়, তাহলে এই কম্পিটিশনের বিশ্বে আমাদের দেশ হিসেবে জাতি হিসেবে টিকে থাকা অত্যন্ত কঠিন হবে। আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে সর্বস্তরের শিক্ষক কর্মচারীদের সমর্থন প্রত্যাশা করেন তারেক রহমান। একটি জাতিকে এগিয়ে নিতে মানসম্মত শিক্ষা ব্যবস্থার কোনো বিকল্প নেই, এই কথাটি আবারও স্মরণ করিয়ে দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই সমাবেশ থেকে বললেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে শিক্ষা খাতকে মেরামত করতে সর্বোচ্চ গুরুত্ব দেবে। সেই সঙ্গে শিক্ষক কর্মচারীদের জীবনমান উন্নয়নে আধুনিক পদক্ষেপ গ্রহণ করবে বিএনপি। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনগণকে ধোঁকা দিয়ে যারা রাজনীতি করতে চায় শিক্ষাঙ্গনে তাদের অনুপ্রবেশ ঘটেছে বলেও অভিযোগ করেন বিএনপি নেতারা। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত শিক্ষক মহাসমাবেশে তারা এসব কথা বলেন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে এই মহাসমাবেশের আয়োজন করে শিক্ষক কর্মচারী ঐক্যজোট। এতে দেশের নানা প্রান্ত থেকে যোগ দেন হাজার হাজার শিক্ষক কর্মচারী। অনুষ্ঠানে যোগ দেন বিএনপির নীতি নির্ধারণী ফোরামের নেতারা। শিক্ষাঙ্গনে অনুপ্রবেশকারীরা আগামী নির্বাচনে যেন প্রভাব ফেলতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তারা। কাজের মাধ্যমে প্রমাণ করেছে বিএনপি শিক্ষক বান্ধব রাজনৈতিক দল। কাজেই আগামী দিনে আপনাদের যে দাবি অর্থাৎ 100% জাতীয়করণ, সেই দাবি তো শুধুমাত্র সময়ের ব্যাপার। পরিবর্তনের মাধ্যমে এটা আপনাদের সকলের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে এবং নির্বাচনকে মাথায় রেখে গণতন্ত্রকে মাথায় রেখে তার মাধ্যমে এটা বাস্তবায়ন সম্ভব। বিগত স্বৈরাচারী আওয়ামী সরকার এদেশকে ধ্বংস করার জন্য তারা পরিকল্পিতভাবে এদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিদেশি গণমাধ্যমে তারেক রহমানের সাক্ষাৎকার প্রমাণ করে তিনি বাংলাদেশকে নেতৃত্ব দিতে সক্ষম। এই নেতৃত্বের হাতকে আমাদেরকে শক্তিশালী করতে হবে। প্রতি গ্রামে গ্রামে আপনারা আছেন, আপনারা ছড়িয়ে পড়বেন। গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে
যে সেই নির্বাচনকে ভিন্ন কাজে পরিচালিত করবার কেউ যেন সেটাকে ভিন্ন কাজে পরিচালিত করতে না পারে তার দিকে আপনার সজাগ সতর্ক দৃষ্টি রাখবেন। জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এলে চাকরি জাতীয়করণ সহ শিক্ষক কর্মচারীদের দাবি পূরণের আশ্বাস দেন বিএনপি নেতারা। আসন্ন যে নির্বাচন আসছে সেই নির্বাচনে আপনাদেরকে বিরাট ভূমিকা আছে। ফজলেরা বিশ্বরব, নিউজ 24, ঢাকা। নির্বাচনে সার্বিক সহযোগিতা করবে জাতিসংঘ, এমনটাই জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সংস্থার আবাসিক প্রতিনিধি গুয়েন লুইস। সকালে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাতে এই কথা জানান তিনি। এদিকে জুলাই সনদ বাস্তবায়ন না করে নির্বাচন হলে তা প্রশ্নবিদ্ধ হবে মন্তব্য করেছেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির। জাতিসংঘ সম্মেলন শেষে দেশে ফিরে এসব কথা বলেন তিনি। জাতিসংঘ সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বলেন, আগামী নির্বাচন জুলাই সনদ বাস্তবায়ন করে সংস্কারের উপর ভিত্তি করেই হতে হবে। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে শঙ্কা নেই। জাতিসংঘ সফরে সরকারি ডেলিগেশনে রাজনৈতিক নেতাদের সঙ্গে নেয়া ব্যতিক্রম ঘটনা। বড় জাতীয় ইস্যুতে বাংলাদেশ যে ঐক্যবদ্ধ আছে এটা তার প্রমাণ। নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়া উচিত, কারণ একটি ডেমোক্রেটিক পিপলস রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট আমাদের দেশের জন্য অত্যন্ত জরুরি। এই নির্বাচনের জন্য কতিপয় বিষয়ে অত্যন্ত দ্রুত এবং দৃঢ়তার সাথে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। একই দিন রাজধানীর বসুন্ধরা আবাসিকে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গুয়েন লুইস। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। জানান, নির্বাচনে সরকারকে সার্বিক সহযোগিতা করবে জাতিসংঘ। 2026 ফেব্রুয়ারিতে সম্ভব জাতীয় নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষভাবে যেন হতে পারে সে ব্যাপারে ওনারা সহযোগিতা করবেন। বৈঠকে বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সংকট সমাধানে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলেও জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দেশের জন্য কিছু করতে আগামী নির্বাচনকেই শেষ সুযোগ বলে মনে করছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সুষ্ঠু নির্বাচনের রাজনীতিবিদ, গণমাধ্যম ও জনগণের সহায়তা চেয়েছেন তিনি। আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপে এসব কথা বলেন তিনি। বলেন, সুষ্ঠু নির্বাচন করতে সবার আগে রাজনীতিবিদদের সহযোগিতা প্রয়োজন, এছাড়া মিডিয়া ও সর্বোপরি জনগণের সহযোগিতা দরকার। বলেন, নির্বাচন বিশেষজ্ঞদের পরামর্শে নিজেদের আরও সমৃদ্ধ করতে চায় ইসি। একটা সুন্দর, গ্রহণযোগ্য, স্বচ্ছ একটা নির্বাচন জাতিকে উপহার দেওয়া, এখানে সবার সহযোগিতা লাগবে, মিডিয়ার সহযোগিতা লাগবে, রাজনীতিবিদদের সহযোগিতা তো লাগবেই, তারাই হচ্ছে মূল প্লেয়ার, তাদের সহযোগিতা লাগবে, সর্বোপরি দেশের জনগণের সহযোগিতা লাগবে, সর্বস্তরের জনগণের সহযোগিতা লাগবে, এবং সবাইকে সাথে নিয়ে আমরা আগাতে চাই। নির্ধারিত তালিকা থেকে কোনো প্রতীক না নেয়ার কথা জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শাপলা প্রতীক তালিকায় যুক্ত করতে বিধিমালা সংশোধনের দাবি জানিয়েছে দলটি। চিঠিটি ইসি সচিবকে ইমেইল করে পাঠানো হয়েছে। এর আগে নিবন্ধন পেলেও শাপলা প্রতীক না থাকায় এনসিপিকে দেয়া যাচ্ছে না বলে জানায় ইসি। গত 30 সেপ্টেম্বর এনসিপিকে প্রতীক বাছাইয়ের জন্য চিঠি দেওয়া হয়। এক সপ্তাহের মধ্যে তা জানানোর অনুরোধ করা হয়েছে। গণঅভ্যুত্থানে গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের বিচারে তদন্ত শুরু হলো। আজ এই তথ্য নিশ্চিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। জানান, গণহত্যার আরও কোনো দল জড়িত থাকলে তাদেরও বিচার হবে। এছাড়া গুমের মামলায় তদন্ত প্রতিবেদন এই সপ্তাহের মধ্যেই জমা দেওয়া হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। টানা 17 বছর ধরে দেশে ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা কায়েম করেছিল আওয়ামী লীগ, হরণ করেছিল ভোটাধিকার। একের পর এক বিতর্কিত নির্বাচন দিয়ে ক্ষমতায় টিকে থাকা দলটির প্রধান অস্ত্রই ছিল গুম খুন। জুলাই আন্দোলনে পতন নিশ্চিত জেনে মরণ কামড় দেয় ছাত্র জনতার উপর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় উঠে এসেছে এসব অভিযোগ।
গত বছরের 2 অক্টোবর সংগঠন হিসেবে আওয়ামী লীগ সহ 14 দলের মানবতাবিরোধী অপরাধের বিচার চেয়ে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন। অভিযোগে বলা হয় 24-এর 19 জুলাই আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলের বৈঠকে কারফিউ জারির সিদ্ধান্ত হয়, যেখানে দেখামাত্র গুলি করারও নির্দেশনা আসে। এমন সিদ্ধান্ত মানবতাবিরোধী অপরাধের শামিল বলে অভিযোগে উল্লেখ করা হয়। এবার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে দল হিসেবে আওয়ামী লীগের বিচারে কর্মকর্তা নিয়োগ দিয়ে তদন্ত শুরু করেছে তদন্ত সংস্থা। আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে, তদন্ত কর্মকর্তা নিয়োগ হয়েছে এবং তারা তদন্ত কাজ খুব দ্রুতই সম্পন্ন করবেন। দলকে তো আর সাজা দেওয়া যাবে না, নিষিদ্ধ করা বা অন্য কোনো প্রক্রিয়ায় সাজা দেওয়ার বিষয়গুলো, সেগুলো প্রপার্টি সিজ করা, তাদের নেতাকর্মীকে ব্যাপারে তাদের একটা সার্টেন কোনো ডাইরেক্টিভ ইস্যু করা, এগুলো আইনে আছে। চিফ প্রসিকিউটর জানান, গণহত্যার সরাসরি হুকুমদাতা হিসেবে আওয়ামী লীগ ছাড়াও 14 দলের শরিকদের বিরুদ্ধে প্রয়োজন অনুযায়ী পরবর্তীতে তদন্ত করা হবে। আওয়ামী লীগের ব্যাপারেই শুরু হয়েছে, ক্রমান্বয়ে তদন্ত যখন আরও আগাবে তখন যদি প্রয়োজন মনে হয় যে আরও কোনো দলও এর সাথে ইনভলভড আছে এবং তাদের ব্যাপারেও তদন্ত হওয়া দরকার, তাহলে আমাদের তদন্ত সংস্থা সেই অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়া সোমবারের গেজেট অনুযায়ী ট্রাইব্যুনালে কারো বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হলে তিনি সংসদ সদস্য হওয়ার যোগ্যতা হারাবেন। সেই ব্যক্তি বাংলাদেশের কোনো নির্বাচনে অর্থাৎ পার্লামেন্ট নির্বাচনে নির্বাচিত হওয়ার যোগ্য হবেন না। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। ভয়ঙ্কর হয়ে উঠেছে নাফ নদী। মাছ ধরতে নামলেই হতে হচ্ছে অপহরণের শিকার। এমন পরিস্থিতি তৈরি করেছে মিয়ানমারের আরাকান আর্মি। দর্শক, তথ্য বলছে গেল 9 মাসে এই নদী থেকে অপহৃত হয়েছে 228 জন জেলে। তাদের মধ্যে এখনো ফেরেননি 104 জন। বিস্তারিত নাইমাল চিকুর রিপোর্টে। নাফ নদী, যার সৌন্দর্য মুগ্ধ করে ভ্রমণ পিপাসুদের, সেই নদী আজ জেলেদের জন্য ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, যার নেপথ্যে রয়েছে মিয়ানমারের আরাকান আর্মি। মাছ ধরতে নদীতে নামলেই জেলেদের হতে হচ্ছে অপহরণের শিকার। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত, অর্থাৎ এই 9 মাসে নাফ নদী থেকে 228 জন জেলেকে অপহরণ করে নিয়ে গেছে আরাকান আর্মি, যাদের মধ্যে থেকে এখন পর্যন্ত 124 জন ঘরে ফিরলেও এখনো ঘরে ফেরা হয়নি 104 জনের। রাবেয়া খাতুন, তার স্বামী রশিদ আহমদ ও দেবর নুরুল আলম গত 26 আগস্ট তাদের ধরে নিয়ে যায় মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। এরপর থেকেই নিখোঁজ তারা। সকালে 9টার দিকে ফেরার সময় আরাকান আর্মি তাদেরকে ধরে নিয়ে যায়। এরা কি বেঁচে আছে নাকি মরে গেছে কোনো খোঁজ খবর পাওয়া যায় নাই। দুই ফ্যামিলিতে দুজন ছাড়া পরিবার এখন খাওয়া দাওয়া নাই, সুখে ঘুম নাই। রাবেয়ার মতো শাহপরীর দ্বীপে স্বজন নিখোঁজ 104টি পরিবারের। সবার অপেক্ষা একদিন ঘরে ফিরবে তাদের প্রিয় মানুষটি। ছেলে হদিন একটাই নাই, সাত মায়া আছে একটু সাহায্য হতো না, তার হলে কিছু না হলে 20 দিন করে হাতে হারা গেলেন মানুষ হদিন নাই। আরাকান আর্মির সাথে আনুষ্ঠানিক বৈঠক সম্ভব না হওয়ায় আটক জেলেদের দেশে ফেরত আনতে ভিন্ন কৌশলে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। নাইম আল চিকো, শাহপরীর দ্বীপ, টেকনাফ, কক্সবাজার। আর এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য আমরা জানবো। শাহপরীর দ্বীপ এলাকায় আমাদের সহকর্মী নাইম আল জিকো আছেন। নাফ নদী পাড়ের মানুষের আরো কথা জানাবেন তিনি আমাদের। জিকো, আপনার বানানো প্রতিবেদনটি দেখছিলাম। অপহরণ হওয়ার পর যারা ফিরে এসেছেন তাদের সঙ্গে নিশ্চয়ই কথা হয়েছে আপনার, একটু জানাবেন কি অভিজ্ঞতা তাদের? ধন্যবাদ আপনাকে কলি। যেমনটি বলছিলেন যে আসলেই এখানে এখন পর্যন্ত গেল 9 মাসে 228 জন জেলেকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে। আমার পেছনে দেখছেন যে নাফ নদী, এই নাফ নদীর জেলেরাও কিন্তু আমার সাথে এখনো রয়েছেন। এর মধ্যে অনেকেই কিন্তু অপহরণের শিকার হয়েছেন, কারো পরিবার এরই মধ্যে অপহৃত হয়েছেন। একজন অপহরণের শিকার ব্যক্তির সাথে আমরা কথা বলবো। একটু যদি বলেন যে আপনাদের সাথে কি ঘটনা ঘটেছিল, কেন অপহরণ করে নিয়ে যাওয়া হলো? ঘটনা ঘটেছে আগের সময় আরারে দড়ি বর্মা সীমান্তরে লি যাই, আরারে রাখানোর পরে 2 দিন পরে 3 দিন পরে আবার বাংলাদেশে ফসল চললে মানে মেসে ফাটাই পাতে আরারে ফাটাই পাতে, তারপরে আরারে বাড়িঘরে ফাটা দিই। সেখান থেকে কি কোনো আপনাদের যেই মাছ ধরছিলেন, তারপরে ট্রলার, এগুলো কি ফেরত দেওয়া হয়েছিল না এগুলো আটকে রাখা? মানে 60টা 5টাতে গিয়ে আর 6টা একালে ফাটা দিছে।
আচ্ছা, যেমনটি শুনছিলেন যে 4টি ট্রলার আটকে রাখা হয়েছে। আরও একজন ব্যক্তি রয়েছে আমার সাথে, যার নিজে একটি বোট বানিয়েছিলেন এবং তার বাবা ভাই কে অপহরণ করা হয়েছে। কতদিন হলো অপহরণ করার এবং আপনারা কোনো খোঁজ পেয়েছেন কিনা? বিগত 2 মাস বিগত হয়ে গেছে। আমার আব্বু, আমার 2 ছোট ভাই আর আমার এলাকার 2টা ভাই আজও পর্যন্ত আমরা কোনো যোগাযোগ করতে পারিনি। ওরা কি বেঁচে আছে নাকি মারা গেছে এটাও পর্যন্ত আমরা জানি না। এখন পরিবার কিভাবে চলছে আপনাদের? আমার পরিবার একেবারে অসহায়। আমার বাড়িটা যদি দেখেন আপনারা, এর আগেও আপনার বাড়ি নিউজ করে গেছে, ওইখানে আছে। আমি একেবারে অসহায়ের মধ্যে আমার বাড়িঘর চলাতে আমার কষ্ট হয়ে যেতেছে। আচ্ছা, যেমনটি শুনছিলেন যে এখানে আরও অনেক পরিবারের সাথে কথা হয়েছে আমাদের, তারা যেটি বলছেন যে এখন পর্যন্ত তাদের স্বজনেরা কিন্তু ফেরত আসেনি এবং আসলে আসবেন কিনা সেই বিষয়েও কিন্তু তারা এখন পর্যন্ত সেই বিষয়টি নিশ্চিত হতে পারছেন না। প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন এবং এই বিষয়ে কিন্তু নিরাপত্তা বিশ্লেষক যারা রয়েছেন তারা যেটি বলছেন যে এই ধরনের ঘটনা আসলে বাংলাদেশের উপর একটি বাহ্যিক চাপ প্রয়োগ করার জন্য ঘটাচ্ছে আরাকান আর্মি যারা রয়েছে তারা। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্যকলি। অনেক ধন্যবাদ আপনাকে জিকো। বেনাপোল কাস্টমস হাউসে ঘুষ লেনদেনের অভিযোগে রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তারকে গ্রেফতার করেছে দুদক। মঙ্গলবার সকালে তাকে গ্রেফতার করা হয়। তবে সোমবার ঘুষ লেনদেনের প্রমাণ পেলেও তাকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠে দুদক কর্মকর্তার বিরুদ্ধে। অভিযুক্ত রাজস্ব কর্মকর্তা শামীমা ও সহযোগী হাসিবুর রহমানের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগে মামলা করেছে দুদক। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বেনাপোল কাস্টম হাউসে গতকাল সোমবার অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন দুদক। এ সময় ঘুষ লেনদেনে জড়িত থাকার অভিযোগ থাকলেও এক রাজস্ব কর্মকর্তাকে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় গোটা বেনাপোল জুড়ে সমালোচনার ঝড় ওঠে। আমাদের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে উনি স্বীকার করে যে হ্যাঁ আমি এই ধরনের কথাবার্তা বলেছি এবং টাকাগুলো আমার কাছে দেওয়ার জন্য সে আনতেছিল। পরে মঙ্গলবার সকালে অভিযুক্ত রাজস্ব কর্মকর্তা শামীমাকে দুপুর 12টার দিকে যশোরের কারবালা এলাকা থেকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে অভিযোগ স্বীকার করলে দুদকের সমন্বিত দল ঘুষের টাকা সহ আটক বহিরাগত সহযোগী হাসিব সহ রাজস্ব কর্মকর্তা শামীমাকে যশোর জেলা দায়রা ও জজ আদালতে সোপর্দ করে। পরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এই সমাজ, এই রাষ্ট্র পরিবর্তন না করতে পারলে পারে এর থেকে মুক্তি। সাধারণ মানুষ এর থেকে রাষ্ট্রকে বাঁচানোর জন্য যা যা করার সেই ভাবনা আমাদের বাঁচা উচিত। রাষ্ট্রকে বাঁচাতে গেলে সামগ্রিক দুর্নীতির বিরুদ্ধে আমাদের দাঁড়ানো দরকার। এদিকে দুদকের মহাপরিচালক জানিয়েছেন, অভিযুক্ত রাজস্ব কর্মকর্তা শামীমা ও হাসিবুর রহমান পরস্পর যোগসাজশে সিএনএফ এজেন্টের আমদানিকৃত পণ্য শুল্কায়নের সুবিধা দেওয়ার বিনিময়ে প্রায় 3 লাখ টাকা ঘুষ গ্রহণের অভিযোগে মামলা করেছে দুদক। পণ্যের শুল্কায়নে অবৈধ সুবিধা প্রদানের উদ্দেশ্যে 2,76,000 টাকা ঘুষ গ্রহণ এবং উক্ত কাজে তাকে সহায়তা করার অপরাধ প্রমাণিত হয়। তাদের দুজনের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 ধারায় আরও একটি মামলা রুজু হয়েছে। অভিযুক্তরা ছাড়াও এই ঘটনার পেছনে আরো কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে দুদক কর্তৃপক্ষ। অনেক ধন্যবাদ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এবার সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী উবাইদুল মুক্তাদির চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার দুদকের নিয়মিত ব্রিফিংয়ে এই তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। এছাড়া এদিন এনবিআর সদস্য বেলাল হোসেন চৌধুরীর বিরুদ্ধে 5 কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। আওয়ামী লীগ সরকারের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী উবাইদুল মুক্তাদির চৌধুরী। জুলাই আগস্ট আন্দোলনের হত্যা মামলায় 2024 সালের 1 নভেম্বর পলাতক অবস্থায় পুলিশের হাতে গ্রেপ্তার হন তিনি। এবার দুর্নীতির মামলায় ফাঁসলেন ব্রাহ্মণবাড়িয়ার সাবেক এই হেভিওয়েট এমপি। দুর্নীতি দমন কমিশনের অভিযোগ, সাবেক এই মন্ত্রীর 2 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের পাশাপাশি প্রায় 24 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে সংস্থাটি। সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী 8টি ব্যাংক হিসাবে 24 কোটি 89 লক্ষ টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। 300 ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন প্রায় 5 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এনবিআর সদস্য বেলাল হোসেন চৌধুরীর বিরুদ্ধে আরও একটি মামলা করে দুদক। অভিযোগ সংশ্লিষ্ট জনাব মোহাম্মদ বেলাল হোসেন চৌধুরী বর্তমানে সদস্য
মূসক বাস্তবায়ন ও আইটি জাতীয় রাজস্ব বোর্ড ঢাকা কর্তৃক দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে 4,60,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদের তথ্য গোপন অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া দুর্নীতির অভিযোগ অনুসন্ধান চলায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ফাহিমা খাতুনের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দিয়েছে সংস্থাটি। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। আর এই ছিল সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।